আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগের তুলনায় এই সরকারের আমলে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বেড়েছে। 11 মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় 34 জনেরও বেশি। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 31 জন। এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল হতে যাচ্ছে দুই দেশের বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, 2011 সালের সীমান্ত চুক্তি সংশোধন করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি সম্মেলনে অন্যান্য সমস্যার সমাধানেও দুই দেশকেই বাস্তবায়নযোগ্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখুন এই আর বাদলের দুপর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। এ ঘটনা 2024 সালের 9 এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর খামারভাতি এলাকার 913 নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশে প্রবেশ করে ধাওয়া করে এভাবেই খুব কাছ থেকে গুলি করে বিএসএফ। কপাল ভালো থাকায় এই ঘটনায় বেঁচে যায় মৃত মহিরুদ্দিনের ছেলে এনামুল হক ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া। এবছরের 25 জুলাই ফেনীতে মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসারকে হত্যা করে বিএসএফ। 12 জুলাই সুনামগঞ্জ সীমান্তে গরু আনতে গিয়ে শফিকুল ইসলাম ও ঠাকুরগাঁয়ে মোহাম্মদ আশকর আলীকে বিএসএফ গুলি করে হত্যা করে। একজন মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রামে সীমান্তে বিএসএফের বুলেট কেড়ে নেয় প্রদীপ বৈদ্যের প্রাণ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 8ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা দাস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কিশোর সাকিব, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মুরাদ হোসেন, পাটগ্রাম সীমান্তে আবুল কালাম ডাকু ছাড়াও হত্যার এ তালিকায় রয়েছে রবিউল ইসলাম টিকলু ও জয়ন্ত কুমার সিংহ সহ অনেকে। তথ্য বলছে 2024-এর আগস্ট থেকে 2025-এর জুলাই পর্যন্ত 11 মাসে বিএসএফ হত্যা করেছে 34 জনকে। 2023 সালে 31 জন আর 2015 থেকে 2024 পর্যন্ত মোট 305 জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে, যার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চলমান সীমান্ত চুক্তি এ হত্যার একটি কারণ। তিনি বলেন, সম্মেলনে সমস্যাগুলো নিয়ে সমাধানের আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে দুদেশকেই। 2011 সালে এসে এই যে একটা সতর্ক করার ব্যবস্থাপনাটা ছিল, সেই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে যে আপনি সীমান্তরক্ষী বাহিনীকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একজন অবৈধ অনুপ্রবেশকারী হোক আর ভুলক্রমে সে প্রবেশ করে গাড়ি হোক, তাকে আপনি গুলি করে হত্যা করার একটা লাইসেন্স দিয়ে দিলেন। এটার সংশোধনের উদ্যোগটা প্রাথমিক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে নিতে হবে। এবারের সীমান্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজবুত হবে, এমনটা প্রত্যাশা সবার। এ আর বাদল, আরটিভি, ঢাকা। বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সন্ধ্যা 7:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। এর আগে শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এই বৈঠকে পারস্পরিক স্বার্থ ও দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছে অন্তত 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, উখিয়া উপজেলার ইনানীর এক হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল সম্মেলনে উপস্থিত থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে আয়োজিত এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অন্যদিকে রোহিঙ্গারাও দেশে ফেরার আশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেওয়া সহ ৩ দফা দাবিতে আজ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। গেল রাতে শাহবাগে এক বিক্ষোভ মিছিলের পর এই ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন ৫ মাসের অধিক সময় ধরে আন্দোলন করলেও সরকার থেকেও কোনো সাড়া না পাওয়া যায়। এর আগে রাত ১১টায় বুয়েটের সামনে থেকে একটি মিছিল বের করে বকশীবাজার টিএসসি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে শাহবাগ এসে শেষ হয়। ২০১৩ সালে ডিপ্লোমা টেকনিশিয়ানদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার পক্ষে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তার হাত ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রকৌশল খাতকে এই গভীর সংকটের হাত থেকে বাঁচানোর জন্য অতি দ্রুত প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলোর নিচে প্রকাশ্যে একের পর এক রেলিং চুরির ঘটনা ঘটছে। দিনের আলোয় এসব খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে পথচারীদের চলাচলে দেখা দিয়েছে বড় ধরনের ঝুঁকি। অথচ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান নজরদারি কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫.৬ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট চওড়া আখতারুজ্জামান ফ্লাইওভারের বিভিন্ন অংশ থেকে গেল ১ বছরে চুরি হয়ে গেছে ৪০০টি বেষ্টনী। বেষ্টনী না থাকায় ছিনতাইকারীরা এখন ফ্লাইওভারের এক পাশ থেকে চুরি করে অন্য পাশে সহজেই পালিয়ে যেতে পারছে। নগরবাসী যেখানে চায় নিরাপত্তা ও শৃঙ্খলা, সেখানেই ফ্লাইওভারটি যেন হয়ে উঠেছে অপরাধীদের গোপন রাস্তা। ছিনতাইকারী তারা এখন সহজভাবে এদিক সেদিক যাওয়া আশা করতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক দুর্ঘটনা হতে পারে। তো অনতিবিলম্বে এটা এস্টাবলিশ করা দরকার, কারণ পথচারীরা তো ইনসিকিউর ফিল করছে, যে কোনো মধ্যে চিন্তায় হতে পারে। এ বিষয়ে জনগণকে আরো সচেতন হওয়ার কথা জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। জনগণকেও সচেতন হতে হবে এবং আপনাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এখানে, জনগণকে সচেতন করা যাতে জাতীয় সম্পদগুলো নষ্ট না করে। কারণ এই জাতীয় সম্পদ যদি নষ্ট হয়, শুধু সম্পদ নষ্ট নয়, এখানে জানমালেরও ক্ষতি হতে পারে। ইতোমধ্যে প্রশাসন তাদের নজরদারি রেখেছে এবং সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিটি মেয়র। আমাদের যে ফ্লাইওভারগুলো আছে সেখানে প্রায় নাট বল্টু তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এটা একটা কিশোর গ্যাং, তারা এই কাজগুলো করছে এবং প্রশাসন ইতিমধ্যেই সেখানে তাদের নজরদারি রেখেছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যে নিরাপত্তা কর্মীগুলো আছে সেখানে আমরা জোরদার করছি। রেলিংগুলো দ্রুত সংস্কারের দাবি নগরবাসীর। আবরার মাহি, আরটিভি। টানা বৃষ্টিপাতে বান্দরবনের বিভিন্ন পাহাড়ি সড়কে দেখা দিয়েছে ভাঙন। পাহাড় ধসে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বেশ কয়েকটি পয়েন্ট। জেলার সোয়ালক হতে লামায় যাতায়াতের সড়কটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়, চলাচল করতে পারছে না ভারী যানবাহন। এতে ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের পণ্য পরিবহন, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়াত হোসেনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বান্দরবনের সোয়ালক থেকে লামা সড়কের এমন বেহাল দশায় তীব্র ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করছেন তারা। সংস্কার না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ফাটল, মাটি সরে গিয়ে ধসে পড়েছে সড়কের বিভিন্ন অংশ। দ্রুত সময়ের মধ্যে সড়কটির টেকসই সংস্কারের দাবি বাসিন্দাদের। এখানে কোনো গাড়ি, বড় বড় গাড়ি চলতে পারে না, অনেক রিস্ক। এখন হচ্ছে ফলের মৌসুম, রাস্তা করলে 1 বছরও টিকে না। যদি সংস্কার করেন তাহলে 2-5 বছর বা 10-20 বছর টিকার মতো এবার করা দরকার ছিল। সামনে আরো ভাঙে যাব, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। বরাদ্দ পেলে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর। আমরা এই পর্যন্ত 8টি রাস্তায় 29টা স্পটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আনুমানিক 1.5 কোটি টাকার মতো অনুমোদন পেয়েছি। আরো 11টি স্পট আমাদের ঢাকায় পাঠানো আছে এস্টিমেটগুলো, এগুলো আমরা খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাব। পাহাড়ি বাসিন্দাদের জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি মেরামতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, আরটিভি। এদিকে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি লালমনিরহাটের বুড়িমারির প্রায় 1.5 কিলোমিটার সড়ক। শুষ্ক মৌসুমে ধুলো, ময়লা আর বর্ষায় কাদা ও খানাখন্দে অচল হয়ে পড়ে সড়কটি। মেরামতের জন্য এলাকাবাসী ও বন্দর ব্যবসায়ীরা বারবার আবেদন জানিয়েও পাননি সুফল।
লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন সাকিব আল হাসান। বোঝার উপায় নেই, সড়কটি কখনো পিচ ঢালা রাস্তা ছিল, ভেসে আছে পাকা ইটের সোলিং আর কোথাও কাদামাটি। সড়কের মাঝখানে গর্ত হয়ে জমে আছে পানি। লালমনিরহাটের বুড়িমারি রেলগেট থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়কের দশা এমনই। বুড়িমারি স্থলবন্দর থেকে এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে শতাধিক পণ্যবাহী ট্রাক, চলে বাস, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যান। প্রায় ঘটছে দুর্ঘটনা, বিকল হয়ে পড়ছে গাড়ি। হ্যাঙ্গার ভাঙে যায়, গাড়ির বল কাটে যায়, গাড়ির স্টারিং এর লাইনে সমস্যা হয়। আমরা ইন্ডিয়া থেকে যত গাড়ি লোড করে নিয়ে আসি, যতটা আমাদের ওদিকে সমস্যা হয় না, ততটা এই রাস্তাটা গিয়ে আমাদের খুব সমস্যা হয়ে যায়। সড়কটি মেরামতের জন্য স্থানীয়রা বারবার মানববন্ধন করেছেন। সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানিয়েছেন বন্দর ব্যবসায়ীরা, তবুও দৃশ্যমান হয়নি সড়ক নির্মাণের কাজ। এক বন্ধু যার নাম মিজান, ওর মা এখানে বাইক অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। আমরা যে ভাঙ্গা পাথরগুলো মেশিন দিয়ে ভাঙি, সেগুলো ভাঙার পর আসে না, ওই পার্টি আসে না। পার্টি না আসার কারণে বিক্রিও আমাদের এই রাস্তায় একদম কমে গেছে। তবে নির্বাহী প্রকৌশলী বলছেন মেরামতের জন্য ডিজাইন হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে। আমাদের রাস্তাটির মেরামত করার জন্য ডিজাইন কার্যক্রম শেষ হয়ে গেছে এবং সেই প্রেক্ষিতে আমাদের বর্তমানে উপজেলা প্রকৌশলী দপ্তরে প্রাক্কলন কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই আমরা প্রাক্কলনটা শেষ হয়ে গেলে আমরা ঢাকায় এটা অনুমোদনের জন্য পাঠাবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির যেন সংস্কার কাজ শুরু হয়, এমনটি দাবি প্রতিদিন এই পথে চলা হাজারো যাত্রী ও পথচারীর। সাকিব আল হাসান, RTV। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থল ও বন্দরের পাইকারি বাজারে কেজি প্রতি 70 টাকা কমেছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের দাম। বর্তমানে স্থল বন্দরের পাইকারি মোকামে 70 টাকা কমে 110 টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, যা গত বুধবার এবং বৃহস্পতিবার 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বন্দরে আমদানি বাড়ায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। কাস্টমসের তথ্য মতে চলতি মাসে 159টি ট্রাকে 1308 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এই বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিল স্থল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল আজিজ। আজিজ, মরিচ আমদানি ও এবং দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলিস্থল বন্দরের মোকামে। আপনাকে জানিয়ে রাখি, এই মোকামটি বিশেষ করে 5টার পর, অর্থাৎ 4টা থেকে 5টার মধ্যেই কিন্তু জমজমাট হয়ে ওঠে, অর্থাৎ মরিচ, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য কিন্তু এখানে কেনাবেচা হয়ে থাকে। তবে আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমেছে। আমি কিছুক্ষণ আগে এখানে বন্দরের যে পাইকাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে আসলে ভারত থেকে যেসব কাঁচামরিচ আসছে, বিশেষ করে অধিকাংশ কাঁচামরিচ বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পচে গেছে, পচে নষ্ট হওয়ার কারণে কিন্তু মূলত এই দামটি কমেছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে আরেকজন আমদানিকারক বলছে যে আসলে সরবরাহ বেশি, অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি চলতি মাসে কিন্তু 1059 ট্রাকে প্রায় আপনার 1308 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই হিলি স্থলবন্দর দিয়ে, অর্থাৎ সরবরাহ বৃদ্ধির কারণে মূলত দামটি কমে গেছে। এখন পর্যন্ত এই স্থলবন্দরের যে পাইকারি মোকাম রয়েছে সেখানে বিক্রি হচ্ছে আপনার 110 টাকা কেজি দরে কাঁচামরিচগুলো বিক্রি হচ্ছে। তবে এই কাঁচামরিচগুলো খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, অর্থাৎ এই শুধুমাত্র হাফ কিলোমিটার পথ পাড়ি দিয়েই কিন্তু কেজি প্রতি প্রায় 50 টাকা কেজি প্রতি কিন্তু এই কাঁচামরিচগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ভোক্তাদের অভিযোগ যে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো সেক্ষেত্রে কিন্তু এই দামটি অনেকটাই কমে যেত, সেই সঙ্গে ক্রেতারা কিন্তু অনেকটাই শান্তিতে তারা কিন্তু ক্রয় করতে পারতো। তো এখন পর্যন্ত বলা চলে কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি মিললেও, পাইকারি বাজারে কিছুটা স্বস্তি মিললেও খুচরা বাজারে কিন্তু স্বস্তি মিলছে না, যার জন্য ভোক্তাদের অভিযোগ তারা নিয়মিত চাচ্ছে বাজার মনিটরিং করার জন্য। তো এখন পর্যন্ত আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এইসব কাঁচামরিচ ভারতের অভ্যন্তরে $500 আমদানি হচ্ছে এবং ভারতের অভ্যন্তরে 80 থেকে 90 রুপিতে তাদেরকে কিন্তু কিনতে হচ্ছে এবং এইসব কাঁচামরিচ 37 টাকা শুল্কে তাদেরকে কিন্তু এইসব কাস্টম থেকে শুল্কায়ন করতে হচ্ছে। তো ফারিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে কাঁচামরিচ আমদানি এবং দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ।
পাবনায় দুপক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা নামের এক যুবদল নেতা নিহত হয়েছে। শনিবার রাতে গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাদক ব্যবসা ও পূর্ব বিরোধী স্থানীয় পাভেল ও প্রতিপক্ষ জনি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে জেলার হাসপাতালে নেওয়া হলে পাভেলের মৃত্যু হয়। নিহত পাভেল ইসলামপুর গ্রামের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে ঢাকা খুলনা, খুলনা পিরোজপুর, খুলনা মংলা মহাসড়ক সহ অভ্যন্তরীণ সকল রাস্তা বন্ধ করে অবরোধ কর্মসূচি শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এর আগে 30 জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে বাগেরহাট জেলাবাসী। প্রথমবারের মতো দিনাজপুরের হিলিতে বর্জ্য থেকে জৈব সার তৈরির কারখানা নির্মাণ করছে সরকার। তবে প্রকল্পটি চালু হতে দেরি হওয়া চিন্তিত স্থানীয়রা। হিলির পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার পর 2টি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হবে জৈব সার। কারখানাটি চালু হলে ফসল উৎপাদনে বাড়তি সুবিধা পাবেন কৃষকরা। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে গবাদি পশুর মল এবং কেঁচো থেকে জৈব সার তৈরির প্রচলন থাকলেও প্রথমবারের মতো দিনাজপুরের হিলিতে তৈরি হচ্ছে বর্জ্য থেকে জৈব সার তৈরির উৎপাদন কেন্দ্র। 2023 সালে 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হওয়া প্রকল্পটির 90% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে বাকি কাজ চলছে ধীরগতিতে। কারখানাটি চালু হলে এলাকায় জৈব সারের দাম কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয়দের। কাজ যদি শেষ হয় তাহলে যুবক যত বেকার আছে তাদের কর্মসংস্থানে একটা সৃষ্টি হবে এবং জীবিকা নির্বাহ করা সম্ভব হবে। তাড়াতাড়ি হলে আমার একটা সুবিধা, সেই কাজটা তো মনে করো খুব ধীরে নড়ছে। জৈব সার অতি তাড়াতাড়ি উৎপন্ন হয় তাহলে আমরা উপকৃত হব। সার কারখানাটি চালুর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী। আমি আমার সিনিয়রের অনুমতি ছাড়া ভাই কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, আর আমি এখানে নতুন এসেছি। দ্রুত কারখানাটির বাকি কাজ শেষ করে সার উৎপাদন চালুর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। অনিয়ম ও সংকটে জর্জরিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অস্ত্রোপচার তো দূরের কথা, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। টেকনিশিয়ান না থাকায় হচ্ছে না প্যাথোলজিক্যাল পরীক্ষা। অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে বিভিন্ন সরঞ্জাম। বাগেরহাট প্রতিনিধি SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চিকিৎসকের 54টি পদে আছেন 5 জন। 35 ধরনের ওষুধ থাকার কথা থাকলেও আছে কেবল গ্যাস্ট্রিক, জ্বর আর সর্দি কাশির। টেকনিশিয়ান না থাকায় হচ্ছে না কোনো ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা। কক্ষ সংকটের অজুহাতে চালু হয়নি এক্স-রে বিভাগ, অথচ কাজ না করে বেতন নিচ্ছেন রেডিও টেকনোলজিস্ট। অকেজো পড়ে থেকে নষ্ট হচ্ছে আধুনিক বিভিন্ন সরঞ্জাম। যেটুকু সেবা মিলছে তাতেও রয়েছে ক্ষোভ। রোগীদের অভিযোগ, প্রেসক্রিপশনে সরকারি ওষুধের বদলে বিভিন্ন বেসরকারি ব্র্যান্ডের ওষুধ লিখছেন চিকিৎসকরা। ওষুধ নিতে আসলে সবসময় খেসখাস করে। আমার ছেলে ওষুধ নিতে এসে তখন বলতেছে, এই ছেলে তুই কি ভাত না খেয়ে ওষুধ খাবি? এই খিচুড়ি ঠিক আছে, এনে ভর্তি করছি, এই একটা নাতির খালি একটা সিরাপ দিতেছে, নাফা সিরাপ। প্যারাসিটামল দেয় খালি, আর কোনো ওষুধ পাতি দেয় না, কিনে খাওয়া লাগে। আমি 5 দিন ভর্তি হয়েছি, একটা স্যালাইন দিয়েছে মাত্র, আর কোন ওষুধ, সব ওষুধ আমি বাইরে থেকে কিনেছি। এইটা আনো, ওইটা আনো, ওইটা আনো, এই জায়গায় নাই ওষুধ, নাই বাজেট নাই, সব কেনা লাগে, বাইরে দিয়ে কিনে আনলা যায়, স্লিপ দিয়েছে, কিনে টাকা পয়সা নাই, কিছু কি করবো। হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ সংকটের কথা বললেও ভিন্ন কথা বলছে সিভিল সার্জনের কার্যালয়। যতগুলো আছে সবকিছু যদি আমরা একটানা শেষ করে দিই তাহলে দেখা যাবে যে আগামী 1 মাস কোনো ওষুধই পাবে না। এই জন্য আমরা ব্যালেন্স করে অল্প অল্প করে যতখানি আমাদের মজুদ আছে বা স্টোরে আছে ওইভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা বের করে করে ডেইলি দেওয়ার চেষ্টা করতেছি। সাময়িকভাবে ইনজেক্টেবল আইটেমগুলোর একটা ঘাটতি দেখা গিয়েছিল, সংকট ছিল, কিন্তু আমাদের রিসেন্টলি যথেষ্ট পরিমাণ ওষুধ ঢুকে গেছে। এখন
ওরাল, ইনজেক্টেবল কোনোটাতে আর সংকট নাই। জনবল নিয়োগ এবং অনিয়ম দূর করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।